নমস্কার। আচ্ছা, ভারতের বিচার ব্যবস্থা নিয়ে যখন কথা হয় তখন একটা খুব জটিল কিন্তু ইন্টারেস্টিং বিষয় সামনে আসে, আর সেটা হলো বিচারপতিদের অভিশংসন। ভাবুন তো, একজন বিচারপতির বিরুদ্ধে যখন খুব গুরুতর অভিযোগ ওঠে আর তিনি সেই প্রক্রিয়া চলার আগে পদত্যাগ করে বসেন, তখন আইন আর নৈতিকতার মধ্যে একটা বিরাট প্রশ্নচিহ্ন তৈরি হয়। এই বিতর্কটা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য বেশ গভীর একটা উদ্বেগের কারণ। তো চলুন একদম মূল প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। একজন বিচারপতির বিরুদ্ধে যখন গুরুতর অভিযোগ উঠেছে, সংসদ তাকে সরানোর প্রক্রিয়াও শুরু করে দিয়েছে, ঠিক সেই সময় তার পদত্যাগ করে পুরো প্রক্রিয়াটাকেই থামিয়ে দেওয়াটা কি আদৌ ন্যায়সঙ্গত? এই পদত্যাগ কি বিচার ব্যবস্থার স্বচ্ছতা আর জবাবদিহিতার ধারণার বিরুদ্ধে যায় না? আর এই পুরো বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে যিনি আছেন, তিনি হলেন এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা। তার ঘটনাটাই কিন্তু বিচার বিভাগের জবাবদিহিতা নিয়ে এই জরুরি আলোচনাকে আবার নতুন করে উস্কে দিয়েছে। চলুন আমরা গভীরে গিয়ে পুরো ঘটনাটা স্টেপ বাই স্টেপ বুঝে নিই। তো ঠিক কী এমন হয়েছিল যার জন্য ভারতের ইতিহাসে প্রথমবার একজন হাইকোর্টের বিচারপতিকে অভিশংসনের মাধ্যমে প্রায় সরিয়েই দেওয়া হচ্ছিল? আসুন আমরা সেই ঘটনার দিকেই প্রথমে নজর দিই। ঘটনার শুরুটা কিন্তু বেশ নাটকীয়, প্রায় সিনেমার মতো। বিচারপতি ভার্মার দিল্লির সরকারি বাসভবনে হঠাৎ আগুন লেগে যায়। দমকল কর্মীরা যখন আগুন নেভাতে আসেন, তারা বাড়ির কম্পাউন্ড থেকে বিপুল পরিমাণে পোড়া আর আধপোড়া ৫০০ টাকার নোট উদ্ধার করেন। ভাবুন একবার, একজন বিচারপতির বাড়ি থেকে এত নগদ টাকা। এ ঘটনাটা স্বাভাবিকভাবেই সারা দেশে একটা আলোড়ন ফেলে দেয়। এরপরই ভারতের সুপ্রিম কোর্ট বিষয়টা খতিয়ে দেখতে একটা বিশেষ প্যানেল তৈরি করে। তদন্ত কমিটির রিপোর্টটা যখন সামনে এলো, তখন বিষয়টা আরও গুরুতর হয়ে দাঁড়াল। কমিটি কয়েকটা পরিষ্কার সিদ্ধান্তে পৌঁছায়। প্রথমত, যে জায়গা থেকে টাকাটা পাওয়া গেছিল সেখানে বিচারপতি ভার্মার গোপন এবং সক্রিয় নিয়ন্ত্রণ ছিল। দ্বিতীয়ত, এই টাকাটা বাইরে থেকে কেউ ষড়যন্ত্র করে রেখে যায়নি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তৃতীয়ত, এত বিপুল পরিমাণ টাকার উৎস কি তার কোনো আইনসম্মত ব্যাখ্যা বিচারপতি দিতে পারেননি। অবশ্যই বিচারপতি ভার্মারও একটা বক্তব্য ছিল। তিনি এই সব অভিযোগ সরাসরি অস্বীকার করেন। তার দাবি ছিল এটা নাকি তার সম্মানহানি করার জন্য একটা ষড়যন্ত্র। তিনি বলেন যে আগুন লাগার সময় তিনি তো দিল্লিতেই ছিলেন না, আর টাকাটাও নাকি তার বাড়ির বাইরে পাওয়া গেছিল। তার মতে পুরো তদন্তটাই ছিল পক্ষপাতদুষ্ট। তো বিচারপতি ভার্মার ঘটনাটা তো আমরা জানলাম। এবার চলুন একটু দেখে নেওয়া যাক ভারতে একজন বিচারপতিকে তার পদ থেকে সরানোর সাংবিধানিক প্রক্রিয়াটা আসলে ঠিক কী রকম। বলে রাখি, এই প্রক্রিয়াটা বেশ জটিল আর বেশ দীর্ঘ। এই যে আমরা বারবার অভিশংসন বা ইমপিচমেন্ট শব্দটা বলছি, এটা আসলে কি? এটা হলো আমাদের সংবিধানে দেওয়া একটা পদ্ধতি, যার মাধ্যমে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিকে সরানো যায়। সংবিধানের ১২৪ নম্বর আর্টিকেলে সুপ্রিম কোর্টের বিচারপতি আর ২১৭ নম্বর আর্টিকেলে হাইকোর্টের বিচারপতিদের সরানোর কথা বলা আছে। আর পুরো প্রক্রিয়াটার খুঁটিনাটি দেওয়া আছে জাজেস ইনকোয়ারি অ্যাক্ট 1968-এ। প্রসেসটা শুরু হয় সংসদ বা পার্লামেন্ট থেকে। লোকসভায় হলে কমপক্ষে ১০০ জন এমপি আর রাজ্যসভায় হলে ৫০ জন এমপির সই করা একটা প্রস্তাব আনতে হয়। এরপর একটা ৩ সদস্যের তদন্ত কমিটি তৈরি করা হয়, যারা অভিযোগগুলো খতিয়ে দেখে। কমিটি যদি বলে যে হ্যাঁ, প্রমাণিত অসদাচরণ বা অক্ষমতা রয়েছে, তখন সেই রিপোর্টের ভিত্তিতে সংসদে ভোটাভুটি হয়। আর সেখানে যদি বিশেষ সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটা পাশ হয়ে যায়, তাহলে সব শেষে রাষ্ট্রপতি অপসারণের আদেশে সই করেন। আচ্ছা, এই যে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা বা স্পেশাল মেজরিটি কথাটা বলা হলো, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এর মানেটা কি? এর মানে হলো প্রস্তাবটাকে শুধু হাউজে উপস্থিত আর ভোট দেওয়া সদস্যের ২/৩ সমর্থন পেলেই হবে না, সঙ্গে হাউজের মোট সদস্য সংখ্যার অর্ধেকেরও বেশি সমর্থন পেতে হবে। বুঝতেই পারছেন, এই কঠিন শর্তের জন্যই ভারতে কোনো বিচারপতিকে অভিশংসন করাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। এবার চলুন আবার মূল আলোচনায় ফিরে আসি। সেই আইনি ফাঁক যেটা ব্যবহার করে বিচারপতি ভার্মা এই গোটা প্রক্রিয়াটাকেই এড়িয়ে গেলেন, তার পদত্যাগের সময় মানে টাইমিংটাই ছিল এখানে আসল ব্যাপার। দেখুন, ওনার পদত্যাগটা কিন্তু ছিল একটা দারুণ স্ট্র্যাটেজিক মুভ। ভাবুন তো, যদি উনি অভিশংসিত হতেন কি কি হতো। ১,
উনি পেনশন এবং অন্যান্য সমস্ত অবসরকালীন সুযোগ সুবিধা হারাতেন। 2. উনি হতেন ভারতের ইতিহাসে প্রথম অভিশংসিত হাইকোর্টের বিচারপতি, যা ওর ক্যারিয়ারে একটা স্থায়ী কলঙ্ক হয়ে যেত। কিন্তু পদত্যাগ করার ফলে কি হলো? অভিশংসন প্রক্রিয়াটাই মাঝপথে থেমে গেল। উনি অভিশংসিত তকমাটা এড়িয়ে গেলেন আর নিজের সমস্ত অবসরকালীন সুবিধাও বজায় রাখলেন। আর এই সব কিছুর মূলে যে সমস্যাটা রয়েছে সেটা হলো আমাদের সংবিধান এই বিষয়ে একেবারে চুপ। সংবিধানে কোথাও পরিষ্কার করে বলা নেই যে অভিশংসন প্রক্রিয়া চলাকালীন কোনো বিচারপতি পদত্যাগ করতে পারেন কি না। আর এই নীরবতার সুযোগ নিয়ে কিন্তু একজন অভিযুক্ত বিচারপতি পুরো প্রক্রিয়াটাকেই অকেজো করে দিতে পারেন। এই সংখ্যাটা দেখুন। 1. যদি পুরো প্রক্রিয়াটা শেষ হতো তাহলে বিচারপতি ভার্মা হতেন ভারতের ইতিহাসে প্রথম হাইকোর্টের বিচারপতি যাকে অভিশংসন করা হয়েছে। এই ঐতিহাসিক কলঙ্ক এড়ানোর জন্যই সম্ভবত উনি পদত্যাগের পথটা বেছে নিয়েছিলেন। আসলে এই ঘটনাটা শুধু একজন বিচারপতি নয়, এটা আমাদের বিচার ব্যবস্থার দুটো খুব জরুরি স্তম্ভ নিয়ে প্রশ্ন তুলে দেয়। বিচার বিভাগের স্বাধীনতা আর তার জবাবদিহিতা, এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম ভারসাম্য থাকাটা খুব দরকার। এই ঘটনাটা আমাদের সামনে কয়েকটা খুব অস্বস্তিকর কিন্তু জরুরি নৈতিক প্রশ্ন তুলে ধরে। যেমন ধরুন, অভিশংসন প্রক্রিয়া চলাকালীন কি আদৌ পদত্যাগ করার অনুমতি দেওয়া উচিত? এটা কি বিচার বিভাগের স্বাধীনতার মতো একটা সাংবিধানিক রক্ষাকবচের অপব্যবহার করে জবাবদিহিতা এড়ানোর একটা চেষ্টা নয়? আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি একজন বিচারপতি শুধু পদত্যাগ করেই পুরো প্রক্রিয়াটা থামিয়ে দিতে পারেন, তাহলে বিচারকদের জবাবদিহিতা নিশ্চিত করা যাবে কিভাবে? আমরা যদি অন্য দেশের দিকে তাকাই তাহলে কিন্তু অন্যরকম ছবি দেখব। যেমন ধরুন, আমেরিকাতে কোনো সরকারি আধিকারিক পদত্যাগ করার পরেও তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া চলতে পারে। আবার অন্যদিকে যুক্তরাজ্যে বা ইউকেতে বিচারকদের বিরুদ্ধে অভিযোগ সামলানোর জন্য একটা খুব শক্তিশালী অভ্যন্তরীণ ব্যবস্থা আছে। সেই তুলনায় ভারতের ব্যবস্থাটা অনেকটাই দুর্বল বলে মনে হয়। তাহলে এখন প্রশ্ন হল, বিচারপতি ভার্মার ঘটনাটা যে আইনি ফাঁকটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, সেটা বন্ধ করার জন্য ভবিষ্যতে কি করা যেতে পারে? এর কি কোনো সমাধান আছে? দেখুন, বেশ কয়েকটা সমাধানের কথা কিন্তু বিশেষজ্ঞরা বলেন। প্রথমত, সংবিধানে একটা সংশোধনী এনে নিয়মটা পরিষ্কার করে দেওয়া যেতে পারে। দ্বিতীয়ত, এমন আইন করা যেতে পারে যাতে কোনো বিচারপতি পদত্যাগ করলেও তার বিরুদ্ধে তদন্ত চলতে পারে। তৃতীয়ত, যদি পরে তদন্তে দোষ প্রমাণিত হয় তবে তার পেনশন আর অন্যান্য সুবিধা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। আর সবশেষে বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ শোনার জন্য একটা স্বাধীন সংস্থা বা বডি গঠন করার কথাও অনেকে বলেন। তো দিনের শেষে প্রশ্নটা কিন্তু একটাই। একদিকে বিচারকদের স্বাধীনতা, যেটা ছাড়া গণতন্ত্র চলতেই পারে না, আর অন্যদিকে তাদের জবাবদিহিতা, যেটা না থাকলে বিচার ব্যবস্থার ওপর মানুষের বিশ্বাসটাই থাকবে না। এই দুটোর মধ্যে সঠিক ব্যালেন্সটা কিভাবে করা সম্ভব, এই বড় প্রশ্নটাই আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম। আজকের এই আলোচনাটি প্রস্তুত করতে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই শিবারাতি এডুকেশন এবং শুভদীপ সিংহ স্যারের প্রতি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।